মিডিয়া ভিডিও রিপোর্টের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখবেন সবাই একটু কমেন্ট করবেন যে আসলে কে কোথায় থেকে দেখছেন ভিডিওটি। তো আপনারা জানেন যে বাংলাদেশের মধ্যে দিয়ে নতুন যে বাংলাদেশ ডক্টর ইউনূসের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে, সেই বাংলাদেশে মালয়েশিয়ার যিনি বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, উনি তৃতীয়বারের মতো বাংলাদেশে আসেন। অনেক দেশের অতিথিরাই বাংলাদেশে আসবেন, বিভিন্ন রাষ্ট্রের প্রধান সহ রাষ্ট্রীয় মেহমান, বিভিন্ন সম্মানিত ব্যক্তিবর্গ তারা বাংলাদেশে আসবেন। আমাদের এই বাংলাদেশকে এই তারা দেখবেন, পরামর্শ দিবেন, সহযোগিতা করবেন এগিয়ে নেওয়ার জন্য, এটাই স্বাভাবিক। তো আপনারা দেখেছেন যে আমাদের ডক্টর ইউনূস যখন জাতিসংঘের মিটিংয়ে গিয়েছিলেন, জাতিসংঘের সদর দপ্তরে, সেখানে কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশের নেতারা তার সাথে দেখা করার জন্য, মিটিং করার জন্য, বৈঠক করার জন্য সবাই কিন্তু তাকে প্রচুর সম্মান দিয়েছে, মিটিং করেছে বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সাথে। তো এবং এই যে আমাদের নতুন বাংলাদেশ এগিয়ে চলছে, এগিয়ে যাচ্ছে, সেই বাংলাদেশে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা গুরুত্বপূর্ণ ইস্যু। কারণ যেহেতু বিএনপির মতো একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত মহাসচিব, তো এই ফখরুল ইসলাম আলমগীরকে কিন্তু প্রায় সময় আমাদের যিনি সাবেক, যাকে কাওয়া কাদির অনেকে বলে, ওবায়দুল কাদের সাহেব, সেই ওবায়দুল কাদের সাহেব কিন্তু ওবায়দুল কাদের সাহেব কিন্তু ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে অনেক ধরনের বক্তব্য দিয়েছেন, বিভিন্ন সময় হাস্যরসের সৃষ্টি করেছেন, বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছেন। তো এই ফখরুল ইসলাম আলমগীর ইদানিং বলতেছেন যে বাংলাদেশের আওয়ামী লীগ সেটাকে যাতে নিষিদ্ধ করা না হয় এবং তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য সুযোগ দেওয়া উচিত। হ্যাঁ, তো এই যে আওয়ামী লীগের প্রতি ফখরুল ইসলাম আলমগীরের এত প্রেম, এত ভালোবাসা, সেই আওয়ামী লীগ কিন্তু প্রায় সময়, বিভিন্ন সময় ফখরুল ইসলাম আলমগীরকে বারবার জেলে নিয়েছে, অত্যাচার নির্যাতন করেছে এবং বিএনপি এবং জামায়াতে ইসলামী, ছাত্রদল, ছাত্র শিবির, এই সমস্ত দলের লাখ লাখ, তাদের নামে মিথ্যা মামলা দিয়েছে এবং লাখ লাখ নেতাকর্মীকে জেলে নিয়েছে, বারবার জেলে নিয়েছে এই আওয়ামী লীগ। এবং ফখরুল ইসলাম আলমগীরকে প্রায় সময় তো বলেছেন, ফখরুল ইসলাম আপনার বাসায় যাব। হ্যাঁ, তো এই যে বিভিন্ন ধরনের খেলা হবে, খেলা হবে, বিভিন্ন ধরনের স্লোগান দিয়েছেন এই কাওয়া কাদের, ওবায়দুল কাদের সাহেব। এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রধান যিনি ছিলেন মাননীয় শেখ হাসিনা, সেই শেখ হাসিনা থেকে শুরু করে আওয়ামী লীগের অনেক নেতা যারা পালিয়ে গেছেন এবং যারা দেশে আছেন, দেশে যারা আছেন তারা কিন্তু অনেকেই গ্রেপ্তার হয়েছেন, বর্তমানে জেলে আছেন, রিমান্ডে আছেন বিভিন্নভাবে। তো এই যে আওয়ামী লীগ ১৭ বছর যেভাবে দেশ শাসন করেছে, যেভাবে দেশ পরিচালনা করেছে, সেটার উপর অনেকেই মামলা দিচ্ছেন। যেহেতু গুম, খুন থেকে শুরু করে তারপর ছাত্রদের এই যে বিপ্লব, সেই বিপ্লবের ছাত্রদেরকে হত্যা করা, এ থেকে শুরু বিভিন্ন বিষয়ে কিন্তু যারা ভুক্তভোগী, যারা খুনের শিকার, খুনের শিকার হয়েছেন, গুমের শিকার হয়েছেন, যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা মামলা দিচ্ছেন। তো আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যারা প্রধান আছেন বা দায়িত্বে আছেন, তারা কিন্তু প্রায় সময় এই কথাটাই বলতেছেন যে আওয়ামী লীগের আগে বিচার হবে, আওয়ামী লীগ যে অপরাধ করেছে সেই অপরাধের বিচার হবে, বিচার হওয়ার পর আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা সেটা বিচার হওয়ার পর বোঝা যাবে, তারা রাজনীতি করতে পারবে কিনা, আগে তাদের বিচার হবে। তো এই যে অন্তর্বর্তীকালীন সরকারের সবাই বলতেছেন তাদের বিচার হবে, এটা কিন্তু দেশের জনগণের দাবি। কারণ একটা দল আওয়ামী লীগ, এই আওয়ামী লীগের একটা দলের আমার আমি যতটুকু জানি এমন কোনো নেতা নেই যারা নেতৃত্বে আছেন। হাতে গোনা কিছু লোক বাদ দিলে বেশিরভাগ নেতাকর্মী কোনো না কোনোভাবে চাঁদাবাজি অথবা বিভিন্ন ধরনের অপকর্ম, তারপর বিভিন্নভাবে বিরোধী দলের নেতাকর্মীদেরকে মামলায় জড়ানো, মামলার মাধ্যমে আবার নাম কাটানো, অর্থ-বাণিজ্য, টাকা-পয়সা ইনকাম করার বিভিন্ন ধরনের ফন্দি করে বিরোধী দলের মানুষ কিন্তু তারা বাড়িতে ঘুমাতে পারেনি। তো এই যে বৃহৎ একটি বিষয়, ১৬-১৭টা বছর বিরোধী দলের নেতাকর্মী তারা বাড়িতে ঘুমাতে পারেনি। তাদেরকে বিএনপি, ছাত্রদল, জামাত, শিবির এই ধরনের বিভিন্ন ট্যাগ দিয়ে, তাদের নামে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে হয়রানির শিকার করেছেন, তাদেরকে জেল খাটিয়েছেন। কত মানুষ গুম আছে এখনো। হ্যাঁ, গুমের লিস্ট হচ্ছে, তদন্ত হচ্ছে গুমের বিষয়ে, আপনারা জানেন। তো এই যে হাজার হাজার মানুষ এখনো গুম, তাদের সন্ধান পাচ্ছে না আত্মীয় স্বজন। তো এইভাবে কিন্তু
গুমের একটা রাজত্ব চলেছে, অপরাধের একটা রাজত্ব চলেছে। তো যারা অপরাধ করেছে, এই আওয়ামী লীগের যারা অপরাধ করেছে, একটা আওয়ামী লীগের আগে বিচার হবে এটাই স্বাভাবিক কথা। আওয়ামী লীগের জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এত মায়া কান্না কেন? আওয়ামী লীগ রাজনীতি করবে। এত বড় একটা দল রাজনীতি তাদের বিচার করার পর তাদের অপরাধের উপর ভিত্তি করে তারা যদি একটা রাজনৈতিক সংগঠন হয়ে থাকে, প্রমাণিত হয় যে তারা রাজনৈতিক সংগঠন। আর যদি এটা প্রমাণিত হয় যে সারা দেশে তাদের অপরাধের বিচার হওয়ার পর যে আসলে এটা আর রাজনৈতিক সংগঠন থাকছে না, এটা একটা সন্ত্রাসী সংগঠন হয়ে গেছে। কারণ যখন শত শত হাজার হাজার মামলার রায় হবে, তখন কিন্তু দেখা যাবে যে আওয়ামী লীগের বেশিরভাগ নেতাই যদি অপরাধ তাদের ব্যাপারে প্রমাণ হয়, প্রমাণ হবে, কারণ এটাই স্বাভাবিক, প্রমাণ হওয়াটাই স্বাভাবিক। তারা জনগণের টাকা পয়সা চুরি করেছে, তারা ভোট চুরি করেছে, জনগণকে বিরোধী দলের নেতা কর্মীদেরকে জেল খাটিয়েছে। এবং এই যে পুলিশের যে হারুন সাহেব, তা এরকম যারা আছেন, এরকম যারা আছেন বড় বড় অফিসার, তারা কিন্তু হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। তো হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, জনগণের বাড়ি গাড়ি দখল করেছে, দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান কত কিছু দখল করেছে, এবং বাংলাদেশের ব্যাংকের টাকাগুলা চুরি করে সব বিদেশ পাচার করেছে। তো এই অবস্থায় তারা যদি একটা অপরাধী সংগঠন হিসাবে চিহ্নিত হয় বাংলাদেশের আইনে, এবং তাদের নেতাকর্মীরা যদি জেলে থাকে, তখন এটা তো একটা সন্ত্রাসী সংগঠন হিসেবেই চিহ্নিত হবে। তখন এই অবস্থায় আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা এটারও একটা বিষয় আছে। তো আগে বিচার হোক, আগে তাদের বিচার হোক। তারা ২৮শে অক্টোবর থেকে শুরু করে তারা জামাতে ইসলামী সহ বিএনপির নেতাকর্মীদেরকে যেভাবে মিথ্যা মামলা দিয়ে হত্যা করেছে, জেল খাটিয়েছে, ছাত্রদেরকে যেভাবে হত্যা করেছে। তো এখানে কিন্তু একটা আওয়ামী লীগ আর একটা রাজনৈতিক সংগঠন হিসেবে আইনের দৃষ্টিতে থাকার কোনো প্রশ্নই ওঠে না। কারণ তারা তখন একটা সন্ত্রাসী সংগঠন হয়ে যাবে। আর তখন বিচার শেষ হওয়ার আগ পর্যন্ত তারা রাজনীতি কিভাবে করবেন? তারা যে অপরাধ করেছেন, এটা একটা সন্ত্রাসী সংগঠন। এই সংগঠনটার বিচার না হওয়া পর্যন্ত তারা যদি একটা রাজনৈতিক সংগঠন হিসেবে আদালত থেকে বিবেচিত হয় বিচারের মাধ্যমে, তারা রাজনীতি করবেন, সমস্যা কি? আর যদি তারা সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত হয়, তো রাজনীতি তারা কিভাবে করবেন? তো আসল কথা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনি হচ্ছে একটা উনি বাম সংগঠনের ছাত্র ইউনিয়নের মাধ্যমে ওনার রাজনীতিটা আসলে শুরু হয়। ছাত্র ইউনিয়নের মাধ্যমে উনি রাজনীতি শুরু করেন একটা বাম সংগঠনে। তারপরে পরবর্তী সময় উনি পরবর্তী সময়ে অনেক পরে তিনি বিএনপিতে আসেন, বিএনপির রাজনীতিতে যুক্ত হন। তো এই ফখরুল ইসলাম আলমগীর যে বিভিন্ন সময় শুধু বলতেন যে আন্দোলন হবে ঈদের পর, ঈদের পর আন্দোলন হবে, ঈদের পর আন্দোলন হবে। তো সবাই বলতেন যে ঈদের পর আর কখন আন্দোলন হবে? কোন ঈদের পর হবে? তো এইভাবে বলতে কিন্তু আওয়ামী লীগ ১৫টা বছর ক্ষমতায় থাকলো। জামাতের নেতাকর্মীদেরকে ফাঁসি দিল, বিএনপির নেতাকর্মীদেরকে গুম করলো, বিএনপির শাখা চৌধুরীকে ফাঁসি দিল। এইভাবে কিন্তু অপরাধ চালাইতেই থাকলো আওয়ামী লীগ। আর এই ফখরুল ইসলাম আলমগীরের মতো নেতা দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় আন্দোলনের সময় আসলে উনি জেলে চলে যেত। জেলে উনি ইচ্ছা করে যায়নি। কিন্তু হয়তো উনার একটা উনাকে মানুষ উনার নেতাকর্মীরা উনাকে সন্দেহ করে, অনেক নেতাকর্মী, অনেক সাধারণ মানুষ, যে ফখরুল ইসলাম আলমগীর উনি হচ্ছে আওয়ামীপন্থী, বামপন্থী, উনি উনি আন্দোলন দিবেন না। এটাই কিন্তু উনি করেছেন। শেষ পর্যন্ত কোনো চূড়ান্ত আন্দোলন কিন্তু করতে পারেনি বিএনপি। এই যে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের যে আন্দোলন, সেই আন্দোলনেও দেখা গেছে বিএনপি বিকাল বেলায় সমর্থন দিয়ে মাঠে নামেনি। তারপর শাপলা চত্বরের যে ঘটনা ঘটেছে, তারা সেখানে থাকতে পারেনি। রাত্রে তাদেরকে হত্যা করা হয়েছে, তাদেরকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তো এইভাবে কিন্তু বিভিন্ন সময় জামাত ইসলামীর নেতাকর্মীরা যখন জেলখানায় ছিলেন, যখন তাদেরকে ফাঁসিতে ঝুলানোর জন্য তাদের বিচার প্রক্রিয়া চলতেছিল, তখনও কিন্তু বিভিন্ন আন্দোলন হয়েছে। ৩ মাস ব্যাপী সারা দেশে অবরোধ ছিল। তখনও কিন্তু বিএনপি মাঠে নামেনি। বিএনপি কি নেতাকর্মীরা আন্দোলন চাইতো, কিন্তু এই ফখরুল ইসলাম আলমগীরের মতো নেতা থাকার কারণে আ বা সেই ধরনের কোনো কর্মসূচি দেয়নি। তো এই যে ফখরুল ইসলাম আলমগীর প্রায় সময় তাকে সন্দেহ করে, সাধারণ মানুষ এবং বিএনপির অনেক নেতাকর্মীরা তাকে সন্দেহ করে যে আসলে উনি আসলে আওয়ামী লীগের গোলামি করেন, আওয়ামী লীগের দাসত্ব করেন। এক প্রকার তাদের সাথে এক প্রকার রেওয়াজ মেইনটেইন করে চলেন। উনি বিভিন্ন ফেসিলিটি ভোগ করেন। এই ধরনের কিন্তু সন্দেহ করে তাকে। তো এই যে ফখরুল ইসলাম আলমগীর এখন বলতেছেন যে আওয়ামী লীগ নির্বাচনে থাকবে। তাদেরকে নির্বাচনে দেওয়া উচিত। তারা নির্বাচন করতে পারে। তারা নির্বাচনে আসুক। তাদেরকে নিষিদ্ধ করা আ বা করার বিরুদ্ধে তাদের আওয়ামী লীগ যাতে নিষিদ্ধ না হয়, নিষিদ্ধ যাতে না করে। উনি এটা বলতেছেন। কেন বলতেছেন? এটা বলার আরেকটা কারণ হচ্ছে, সবচেয়ে বড় একটা কারণ হচ্ছে, বিবিসিতে একটা রিপোর্ট করেছে, আপনারা দেখেছেন। জনগণের কথা উনারা তুলে ধরেছেন যে
বাংলাদেশে ইসলামী যত সংগঠন রয়েছেন, বিভিন্ন পীরপন্থী ইসলামিক যত বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে, হেফাজতে ইসলামপন্থী সহ বিভিন্ন জামাত ইসলাম সহ ইসলামপন্থী দলগুলোর মধ্যে একটা ঐক্যের আলোচনা হচ্ছে বিভিন্ন দিন থেকে। ৫ তারিখের বিজয়ের পর থেকে কিন্তু আলোচনাটা শুরু হয়। তো ইসলামপন্থী দলগুলোর মধ্যে যদি একটা এ ঐক্য হয়, তাহলে সেখানে ইসলামপন্থীরা ক্ষমতায় চলে আসতে পারে। কারণ সাধারণ মানুষ ব্যাপকভাবে জামায়াতে ইসলাম সহ ইসলামী দলগুলোর ঐক্য চায়। তারা চায় ইসলামী সকল দল, ইসলামী সকল শক্তি ঐক্যবদ্ধ হোক। সাধারণ মানুষ তাদেরকে ভোট দিবে, এরকম একটা মনোভাব সাধারণ মানুষের মধ্যে। তো এই সাধারণ মানুষ যারা আগে জামাত সহ ইসলামী দলগুলাকে সাপোর্ট দিত না, তারাও কিন্তু এখন ব্যাপকভাবে সাপোর্ট দিতেছে। তো এই অবস্থায় যদি ইসলামী দলগুলা একসাথে নির্বাচন করে ঐক্যবদ্ধ হয়ে ক্ষমতায় চলে আসে, সরকারে চলে আসে, এই এই ধারণা থেকে, এই ভয় থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটা চাইতেছেন আসলে, যে আওয়ামী লীগ নির্বাচনে আসুক, আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়া হোক। তাহলে দেখা যাবে যে আওয়ামী লীগের সাথে উনারা জোট করে ফেলতে পারবেন। তো আমার কথা হচ্ছে ৫৩ টা বছর ধরে তো আপনারাই খাইছেন। এরশাদ সাহেব খাইলেন ৯ বছর, ৯.৫ বছর। তারপর বিএনপি, আওয়ামী লীগ আপনারা মিলেই তো খাইছেন এই ৫৩ টা বছর ধরে এই দেশটাকে। শাসন করেছেন আপনারা, খাইছেনও আপনারা। তো এমন তো অবস্থায় আপনারা বাংলাদেশের বা রাজনৈতিক বা বিভিন্ন দল বা বাংলাদেশের যে নাগরিকদের মধ্যে বিভিন্ন স গোষ্ঠী রয়েছেন, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বিভিন্ন ধর্মের মানুষ রয়েছেন। মানুষের মধ্যে ঐক্যবদ্ধ যে একটা প্রয়াস, সেটা কিন্তু আপনারা পারেননি। যে জাতিকে ঐক্যবদ্ধ করবেন, জাতিকে সুশিক্ষিত করবেন, জাতিকে সুস্থ ধারায় রাজনীতি উপহার দিবেন, সুস্থ ধারার নির্বাচন পদ্ধতি আপনারা উপহার দিবেন। এটা কিন্তু আপনারা করতে পারেননি। আপনারা যেটা করেছেন সেটা হচ্ছে বিভাজনের রাজনীতি তৈরি করেছেন। হ্যাঁ, কখনো আওয়ামী লীগকে আপনারা খেয়েছেন, কখনো বিএনপি আপনারা খেয়েছেন, কখনো জাতীয় পার্টি ৯.৫ বছর খেয়েছে। এইভাবেই কিন্তু দেখা গেছে যে জাতির মধ্যে বিভাজন তৈরি করেছেন সবাই। কম-বেশ সবাই জাতিকে বিভক্ত করেছেন, বিভাজন তৈরি করেছেন। আপনারা এই এই যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি শাসিত যে সিস্টেম আছে বর্তমানে সরকার ব্যবস্থা, এটাকে এমন সিস্টেম করে দেওয়া হয়েছে যে একজন প্রধানমন্ত্রীর আ হুকুমের গোলাম হচ্ছে একজন রাষ্ট্রপতি। অথচ রাষ্ট্রপতির ক্ষমতা প্রধানমন্ত্রীর চেয়ে বেশি থাকার কথা ছিল। এখানে ভারসাম্য থাকার কথা ছিল। এখানে দেখা যাচ্ছে যে রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীকে এমনভাবে দেওয়া হয়েছে, রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর গোলাম বানিয়ে দেওয়া হয়েছে। তো এই যে শাসন ব্যবস্থা, আপনারা যে শাসন ব্যবস্থা কায়েম করেছেন এই ৫৩ বছর, সেখানে কিন্তু বাংলাদেশের নাগরিকদের শিক্ষা-দীক্ষা থেকে শুরু করে নাগরিকদের ঐক্যবদ্ধ প্রয়াস, জ্ঞান-বিজ্ঞান কোন দিক থেকে কিন্তু আপনারা সফলতা অর্জন করতে পারেননি। জাতিকে শুধু বিভক্ত করেছেন। এবং আপনাদের যে আ আমানতদারিতা, সেটাও কিন্তু আপনারা ঠিক রাখতে পারেননি। দুর্নীতি তো কম-বেশ সবাই করেছেন। তো এখন সাধারণ মানুষ চায় যে ইসলামপন্থী বা আলেম সমাজ একত্রিত হোক এবং সেখানে আপনারা জানেন যে জামায়াত ইসলামীর বিভিন্ন সময় বিগত ৪ দলীয় জোটের সময় তখন কিন্তু জামায়াত ইসলামী ৩ টি মন্ত্রণালয় চালায়। তাদের বিরুদ্ধে কিন্তু ১ টি টাকা অভিযোগের কোনো প্রমাণ নেই। কেউ প্রমাণ করতে পারেনি। কারণ জামায়াত ইসলামী তারা তাদের নেতাকর্মীদের কাছ থেকে যে টাকা পায়, এ টাকা প্রতিনিয়ত মানুষের কল্যাণে, এই দেশের মানুষের কল্যাণে, দেশ ডেভেলপের জন্য তারা প্রতিনিয়ত মানুষের খরচ করে থাকে। মানুষের দান দক্ষিণা থেকে শুরু করে এভাবে করতে থাকে। যে বিভিন্ন ইসলামী ব্যাংক থেকে শুরু করে ইসলামী ব্যাংক, হাসপাতাল, ইবনে সিনা থেকে শুরু করে এগুলো সবকিছু জামাত ইসলামের প্রতিষ্ঠান। এরকম অসংখ্য প্রতিষ্ঠান ছোট বড় রয়েছে বাংলাদেশে। তো এই প্রতিষ্ঠানগুলাও কিন্তু প্রতিষ্ঠিত করেছে জামায়াতে ইসলামী। তো তারা জনগণের তাদের নেতাকর্মীদের টাকা পয়সা ইয়ে আমাদের টাকা পয়সা দিয়ে জনগণের খেদমত করে দেশ ডেভেলপ করার চেষ্টা করে, দেশের কাজ করে। আর পক্ষান্তরে অন্য দল, যে দলগুলা বিভিন্ন সময় রাষ্ট্র ক্ষমতায় ছিল, তারা দেখা যাচ্ছে যে তারা শুধু খাওয়ার ধান্দায়। কিভাবে জনগণের টাকা পয়সা খাবে এই ধান্দায় থাকে সবসময়। তো এইজন্য ফখরুল ইসলাম আলমগীর সাহেব আসলে একজন এখন যেটা করতেছেন এটা আসলে দেশের উপর উনারা ফখরুল ইসলাম আলমগীর তো এটা বলতে পারতেন যে যদি সরকারে নাও যেতে পারি তাহলে তো শক্তিশালী একটা বিরোধী দলে যাবে বিএনপি, অথবা বিএনপি সরকারে গেলে নির্বাচিত হয়ে ইসলামপন্থীরা শক্তিশালী একটা বিরোধী দলে থাকবে। তখন একটা কার্যকর একটা পার্লামেন্ট হবে। সেখানে দেখা যাচ্ছে যে উনি আওয়ামী লীগের পক্ষে গান গাইতেছেন। তো ফখরুল ইসলাম আলমগীর যেভাবে আওয়ামী লীগের পক্ষে এখন গান গাইতেছেন, তাতে করে বিএনপির নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ জনগণের কাছে উনি কিন্তু আওয়ামী লীগের এক প্রকার দালালে পরিণত হবেন। তাকে আওয়ামী লীগের এক প্রকার দালাল মনে করবে এদেশের মানুষ। কারণ আওয়ামী লীগের পক্ষে কথা বলা মানেই
এই জাতির কাছে, এই দেশের মানুষের কাছে দালাল হিসেবে চিহ্নিত হওয়ার শামিল। কারণ আওয়ামী লীগকে কেউ বিশ্বাস করে না। আর আওয়ামী লীগের পক্ষে আপনি কেন কথা বলতে যাবেন? এই যে শত, শত মানুষ শহীদ হলো, শত, শত ছাত্র শহীদ হলো, শত, শত নাগরিক শহীদ হলো। এই যে মানুষ হাজার, হাজার মানুষ পঙ্গু হলো, এই যে মানুষ জীবন দিল। এর কোনো মানে নাই? আপনি আওয়ামী লীগের পক্ষে কথা বলতেছেন, আওয়ামী লীগের মতো যাদের দুর্নীতি, চুরি, খুন, গুম, রাহাজানি এমন কোনো অপরাধ নেই যেটা তারা করেনি। তো এইজন্য ফখরুল ইসলাম আলমগীর আমি যেটা বুঝি যে উনি আসলে উনি যেটা করতেছেন এতে করে উনিই ক্ষতিগ্রস্ত হবেন এবং উনার যে গ্রহণযোগ্যতা জাতির কাছে সেটা প্রশ্নবিদ্ধ হবে এবং উনার দল বিএনপি প্রশ্নবিদ্ধ হবে। সেটা ওনাকে বিএনপির নেতাকর্মীদেরকে অবশ্যই এটা ভেবে দেখা উচিত যে ফখরুল ইসলাম আলমগীর কি এরকম বিতর্কিত আলোচনা সবসময় চালিয়ে যাবেন কিনা বা ওনাকে এই সুযোগ দেওয়া হবে কিনা।